আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের বেসিক ইলেকট্রিসিটি এই সাবজেক্টটার প্রথম অধ্যায়ের ক্লাসটা করব। এই অধ্যায়টা অনেক ছোট একটা অধ্যায়। এই অধ্যায়ের টপিক সাধারণত অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত জন্য আসে। এখান থেকে বড় প্রশ্ন নেহায়েত কমই বলা যায়। তো এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে যে এইগুলো দেখো, তোমাদের কী কী জানতে হবে। প্রথমত বিদ্যুৎ কী, এরপরে নেগেটিভ ও পজিটিভ চার্জ কী, তারপর হচ্ছে বিদ্যুৎ কয় ধরনের, চলমান বিদ্যুৎ কত প্রকার, কুলম ভোল্ট ওহম অ্যাম্পিয়ার কী, সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বিদ্যুৎ প্রয়োগের তাপীয় ফল, বর্ণমূলকের জন্য প্রয়োজন তোমাদের অ্যাটমের গঠন প্রণালী, তামা ও অ্যালুমিনিয়ামের গঠন প্রণালী, কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স কী। এখন এখানে আমি শুরুতেই বলে দিই আসলে এই যে এটা সংক্ষিপ্তের জন্য আসে, তারপরে যে এটা বড় প্রশ্নের জন্য আসে। এখানে আবার দেখো এই তামা ও অ্যালুমিনিয়ামের গঠন প্রণালী যেটা আছে, এই প্রশ্নটা আবার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নেও আসে। কিভাবে আসে? সংক্ষিপ্ত প্রশ্ন এভাবে আসে যে তামার গঠন প্রণালী ব্যাখ্যা করো বা অ্যালুমিনিয়ামের গঠন প্রণালী চিত্র সহকারে অঙ্কন করো, এভাবে। আবার এই যে দেখো কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স, ঠিক আছে, এইটা বর্ণমূলকেও আসে আবার সংক্ষিপ্তও আসে। আবার এই তিনটা ভেঙে এই অতি সংক্ষিপ্তের জন্য আসতে পারে, ঠিক আছে। তো মোটামুটি আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে এক অধ্যায়ে সব কিছু জানার জন্য। তাই শুরুতে আসো আমরা বিদ্যুৎ কী। বিদ্যুৎ, তো বিদ্যুৎ আমাদের কাছে সবার কাছে সুপরিচিত। আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে ইলেকট্রিসিটি লাইন আছে। এখন বিদ্যুৎটা কী? বিদ্যুৎ হচ্ছে এমন এক প্রকার অদৃশ্য শক্তি যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। কিভাবে? দেখো আমাদের পঞ্চ ইন্দ্রিয়গুলো কী কী? নাক, তারপরে হচ্ছে কান, চোখ, এগুলোই তো জিহ্বা। তো আমরা কি বিদ্যুৎ মানে অনুভব করতে পারি? আমরা কি বিদ্যুৎ শুনতে পারি? শুনতে পারি না। তারপরে এটা কি কোনো স্বাদ আছে? স্বাদ নেই। এখন তুমি বলতে পারো যে যদি আমি হচ্ছে একটা সুইচ দিই, তাহলে তো এই যে এই লাইটটা জ্বলতিছে, ঠিক আছে, তো এখানে কি এটা বিদ্যুৎ না? কারণ এই আলো আসতেছে। তারপরে কোনো একটা রুম হিটারে যদি আমি হচ্ছে বিদ্যুৎ প্রদান করি, তাহলে কি সেখান থেকে তাপ নির্গত হয়। আবার আমি যদি একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে এরকম একটা তার যদি হাত দিই, তাহলে কি আমি আঘাত পাই না? মানে আমরা যেটাকে ইলেকট্রিক শক বলি, তাহলে আঘাত পাই। তাহলে সেটা কি বিদ্যুৎ না? না, এগুলোর একটাও বিদ্যুৎ না, এগুলো হচ্ছে বিদ্যুৎ প্রবাহের ফল মাত্র, ঠিক আছে। তো বিদ্যুতের সংজ্ঞাটা সহজে আসলে এই এক দুই বাক্যে বর্ণনা করা আসলে অনেক কঠিন। কিন্তু তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবা? এক বাক্যে বিদ্যুৎকে যদি আমি প্রকাশ করি, তাহলে এভাবে লেখা যায় যে বিদ্যুৎ হলো ইলেকট্রনের প্রবাহ বা মুভমেন্ট, ঠিক আছে। বিদ্যুৎ হলো ইলেকট্রনের প্রবাহ বা মুভমেন্ট। এখন বিদ্যুৎ কি, এটা যদি অতি সংক্ষিপ্ত আসে, যেহেতু বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্ট হচ্ছে 4 গ্রেডের সাবজেক্ট, এখানে সাধারণত হচ্ছে 200 মার্কের পরীক্ষা, 90 থিওরি আর 110 প্র্যাকটিক্যাল। তো এখানে অতি সংক্ষিপ্তগুলোর জন্য থাকবে 2 মার্ক, সংক্ষিপ্তের জন্য থাকবে 3 মার্ক, আর বড় প্রশ্নের জন্য থাকবে 8 মার্ক। এখন এইটুকু লিখতে তোমাকে 2 মার্ক দিবা না, তাহলে তোমাকে কীভাবে লিখতে হবে? আমি শুরুতে যে কথাটা বললাম যে বিদ্যুৎ হলো এক প্রকার অদৃশ্য শক্তি যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। অর্থাৎ বিদ্যুৎ হলো ইলেকট্রনের প্রবাহ বা মুভমেন্ট, ঠিক আছে। মাঝখানে তুমি এটাও অ্যাড করতে পারো যে বিদ্যুৎকে এক বাক্যে সংজ্ঞায়িত করা যায় না, তবুও আমরা বলতে পারি ইলেকট্রনের প্রবাহ বা মুভমেন্টই হলো বিদ্যুৎ, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের প্রথম টপিক, বিদ্যুৎ কী। এখন যদি আমরা আসি যে পজিটিভ চার্জ ও নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জকে কী দ্বারা প্রকাশ করি আমরা? এটা সবাই জানি না। কিভাবে? এই যে প্লাস চিহ্ন দ্বারা, বা যেটাকে বলা হচ্ছে ভিই প্লাস। আর নেগেটিভকে কি, তাই না? এখন পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ বলতে কী বোঝো? আচ্ছা, তো পরমাণু, দেখো একটা পরমাণু অঙ্কন করি। মনে করো এটা আমি ম্যাগনেসিয়াম পরমাণু নিয়েছি। এখন এই ম্যাগনেসিয়াম পরমাণুতে কেন্দ্রে কি থাকে? কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন, না? এখানে প্রোটন সংখ্যা কত? 12। আর হচ্ছে যত পরিমাণ প্রোটন সংখ্যা থাকে তত পরিমাণ ইলেকট্রন সংখ্যা থাকে, এটা আমরা সবাই জানি। এখন দেখো এখানে প্রোটন কি প্লাস, মানে প্রোটনের চার্জ কি পজিটিভ না? তাহলে প্রোটন এখানে আছে হচ্ছে 12টা, আর ইলেকট্রন আছে হচ্ছে 12টা। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এই তো। এখন এই অবস্থাতে এই পরমাণুটা কি একটা নিরপেক্ষ না? মানে এর কি কোনো চার্জ আছে? এর কিন্তু কোনো চার্জ নাই।
কারণ কি, কারণ এখানে পজিটিভ আর নেগেটিভ চার্জটা সমান, তো সমান হলে কি সেটা 0 হয়ে যাচ্ছে। এখন যদি কোনো নিরপেক্ষ বস্তুতে, ঠিক আছে, বাহির হতে ইলেকট্রন যোগ করা হয়, অর্থাৎ আমি বাহির হতে একটা ইলেকট্রন এখানে যোগ করলাম, তাহলে কি হলো, এখানে ইলেকট্রনের সংখ্যাটা বৃদ্ধি পাইল না? তখন এখানে কি ইলেকট্রনের সংখ্যাটা কয়টা হলো? 13টা হলো। তাহলে এখানে এখন বলো যেখানে প্রোটন সংখ্যা 12, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13, কার আধিক্য বেশি? ইলেকট্রনের আধিক্য না? তখন এটা আমাদের বলা হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে। অর্থাৎ সংখ্যাটা কি দাঁড়াবে, যে কোনো নিরপেক্ষ বস্তুতে বাহির হতে যদি ইলেকট্রন যুক্ত করা হয় বা যোগ করা হয়, তখন তাকে নেগেটিভ চার্জ বলা হয়, ঠিক আছে। আর যদি আমরা এভাবে বলি যে কোনো নিরপেক্ষ বস্তুতে যদি আমি হচ্ছে ইলেকট্রন বের করে নেই, তখন কি হয়, ইলেকট্রনের সংখ্যা কমে যায় না? তখন কার আধিক্য দেখা যায়? এই যে প্রোটনের আধিক্য দেখা যায় না, অর্থাৎ কি প্লাস, তখন এটাকে বলা হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জের সংজ্ঞা কী হচ্ছে? পজিটিভ চার্জের সংজ্ঞা হচ্ছে কোনো নিরপেক্ষ বস্তু হতে যদি একটা ইলেকট্রন বা ইলেকট্রন বের করে নেওয়া হয়, তখন তাকে পজিটিভ চার্জ বলে। আমাদের এই প্রশ্নটা অতি সংক্ষিপ্ত যেহেতু আসে, তাহলে যদি আসে কীভাবে লিখবা পজিটিভ চার্জ ও নেগেটিভ চার্জ কি? পজিটিভ চার্জের ব্যাপারে লিখবা কি, কোনো নিরপেক্ষ বস্তু হতে যদি ইলেকট্রন বের করে নিয়ে আসা হয়, তবে তাকে পজিটিভ চার্জ বলে। নেগেটিভ চার্জের বেলায় সংখ্যাটা কী হবে, কোন নিরপেক্ষ বস্তু হতে কোন নিরপেক্ষ বস্তুতে যদি বাইরে হতে ইলেকট্রন যোগ করা হয়, তখন তাকে নেগেটিভ চার্জ বলে। ক্লিয়ার? তাইলে আমাদের দুইটা টপিক ক্লিয়ার হয়ে গেল। এখন আসে বিদ্যুৎ কয় ধরনের। আচ্ছা, বিদ্যুৎ কয় ধরনের? মূলত বিদ্যুৎ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চলতড়িৎ। তাইলে দেখো কি কি, স্থির তড়িৎ আর 2 নাম্বার চলমান তড়িৎ বা চলতড়িৎ, ঠিক আছে। তাহলে স্থির তড়িৎ কি? স্থির তড়িৎটা হচ্ছে, দেখো স্থির তড়িৎটা হচ্ছে, দেখো ঘর্ষণের পরে সৃষ্ট বিদ্যুৎকেই স্থির বিদ্যুৎ বলে। ঘর্ষণের ফলে, অর্থাৎ দেখো আমি একটা লোহার দণ্ডকে, ঠিক আছে, আমি একটা দণ্ডকে যদি রেশমি কাপড় দ্বারা ঘষি, তখন কি এখানে হচ্ছে সামান্য পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়, যার কারণে কি কাগজের টুকরো যদি আমি এখানে আশেপাশে দিই, মনে করি যে এখানে আশেপাশে কাগজের টুকরো দিলে সেই কাগজের টুকরোগুলোকে কি এই দণ্ডটা আকর্ষণ করে না? হ্যাঁ, তাহলে কি এখানে একটা বিদ্যুৎ প্রবাহ কাজ করতেছে। এখন দেখো এখানে আসলে সাধারণত হয় কি, দেখো এখানে যে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে সেটা কি এইটুকু এলাকা জুড়ে আর কি আসে না, এর বাইরে কি যাইতে পারতেছে না, তখন এটা হচ্ছে কি স্থির তড়িৎ। আর চলতড়িৎ কি, যখন বিদ্যুৎটার এক জায়গায় স্থির থাকে না। যেমন আমরা ইলেকট্রিক ওয়্যারের মাধ্যমে, দেখো এই যে আমাদের বাসাবাড়িতে সাধারণত কোনো না কোনো পাওয়ার প্ল্যান্টে আগে কি বিদ্যুৎ উৎপন্ন হয়, এরপরে সেটা আমাদের বাসাবাড়িতে তারের মাধ্যমে আর কি সাপ্লাই দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, সেক্ষেত্রে কি বিদ্যুৎ স্থির থাকতেছে না কিন্তু, তখন এটা হচ্ছে চলবিদ্যুতের একটা উদাহরণ, ঠিক আছে। তাহলে চলবিদ্যুতের সংজ্ঞাটা কিভাবে দিবা, যে বিদ্যুৎ উৎপাদন স্থান হতে স্থির না থেকে আলো, তাপ বা আবেশের কারণে পদার্থের মধ্য দিয়ে ধাবিত হয়, তার চলমান বিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি বলে, ঠিক আছে। তাহলে স্থির তড়িৎ আর চলতড়িতের সংজ্ঞাটা তোমরা বুঝতে পারছো যে দুই বিষয়টা আসলে কি। এখন চলো আমাদের পরের টপিকে, চলমান বিদ্যুৎ কত প্রকার। আমরা সবাই আর কি জানি চলমান বিদ্যুৎ কত প্রকার, বা মুখে মুখে বলেও থাকি, ঠিক আছে। কি কি, এসি কারেন্ট আর ডিসি কারেন্টের নাম আমরা শুনছি না? এসি কারেন্ট আর ডিসি কারেন্ট। এসি কারেন্ট আর ডিসি কারেন্টের ফুল ফর্ম কি? একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, আর একটা ডাইরেক্ট কারেন্ট। একটা অল্টারনেটিং কারেন্ট আর একটা ডাইরেক্ট কারেন্ট। এখন এসি কারেন্ট কই থাকে আর ডিসি কারেন্ট কই থাকে? আমাদের বাসাবাড়িতে যে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হচ্ছে এটা কি এসি কারেন্ট। আর ডিসি কারেন্ট কি, যেটা আমরা সাধারণত ব্যাটারি থেকে পাই, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডিসি কারেন্ট। এখন এসি কারেন্ট আর ডিসি কারেন্টের সংজ্ঞা কি? দেখো আগে আমাদের এসি কারেন্টের আর ডিসি কারেন্টের গ্রাফটা দেখতে হবে। দেখো এসি কারেন্টের গ্রাফটা হচ্ছে এরকম,
সময়ের সাথে সাথে আর কি এসি কারেন্ট ওঠানামা করে, এটা হচ্ছে এসি কারেন্ট। আর ডিসি কারেন্টের গ্রাফটা হচ্ছে এরকম, দেখো এটা একইভাবে আর কি আমাদের বিদ্যুৎটা প্রদান করে, অর্থাৎ কোনো কিন্তু ওঠানামা নাই। তাহলে এটার সংজ্ঞা কীভাবে দিবা? আচ্ছা, তাহলে এখন দেখো এসি কারেন্ট আর ডিসি কারেন্টের তুমি হচ্ছে ইংরেজিতে বুঝলা, তাহলে বাংলায় কি? বাংলায় একটা হচ্ছে একমুখী কারেন্ট, অর্থাৎ ডিসি কারেন্টকে একমুখী কারেন্ট বলা হয়, আর এসি কারেন্টকে বলা হচ্ছে পরিবর্তিত কারেন্ট বা পরিবর্তিত প্রবাহ, ঠিক আছে? তাহলে এসি কারেন্টের সংজ্ঞা কি? এসি কারেন্টের সংজ্ঞা হচ্ছে যে কারেন্টের মান ও দিক, এই যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তনশীল তাকে বলা হচ্ছে এসি কারেন্ট। আর যে কারেন্টের মান ও দিক একমুখী এবং সময়ের সাথে পরিবর্তনশীল নয় তাকে বলা হচ্ছে ডিসি কারেন্ট, ঠিক আছে? তাহলে এসি কারেন্ট আর ডিসি কারেন্টটা তোমরা বুঝতে পারলা আশা করি। এখন আমরা কারেন্টের কিছু টার্মের ব্যাপারে জানি, যে কারেন্টের যে বিষয়গুলো আছে, যেমন কি কুলম্ব, ভোল্ট, ওহম, অ্যাম্পিয়ার, এগুলো জানার আগে আমাদের আগে জানতে হবে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স কি, এই জিনিসটা আমাদের আগে জানতে হবে। আমরা সাধারণত কথায় কথায় দেখো অনেক সময় কিন্তু বলে থাকি যে ভোল্টেজ আপ ডাউন করতেছে, তারপরে বলি না যে হচ্ছে কারেন্ট কত। তো সাধারণতভাবে দেখো শুরুতে আসো কারেন্ট নিয়ে। কারেন্ট আসলে কি? পদার্থের বা পরিবাহীর মধ্যকার মুক্ত ইলেকট্রন সময় একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকেই কারেন্ট বলে। মানে কি, কোনো একটা, আমি যদি তামার তারের উদাহরণটা ধরি, তামার তারের উদাহরণটা দেখলে হয়তো বুঝবা যে তামার তারে যে আমরা বিদ্যুৎটা প্রদান করি সেটা কি একমুখী যায় না, হ্যাঁ, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। তাহলে কারেন্টের সংজ্ঞা কী দাঁড়ালো? যে পদার্থের পরিবাহী মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকেই কারেন্ট বলে, ঠিক আছে? এখন আসা হচ্ছে কারেন্টের প্রতীক। কারেন্টকে প্রকাশ করা হচ্ছে আই দ্বারা, ঠিক আছে? তাহলে এখন আসা হচ্ছে কারেন্ট গেল ভোল্টেজ। ভোল্টেজ কি? সাধারণত আমাদের বাসাবাড়িতে 220 ভোল্ট বা হচ্ছে তোমার কারেন্টের বিভিন্ন পোলের ক্ষেত্রে 11,000 ভোল্টেজ, বা তারপরে 1 কেভি মানে কিলো ভোল্ট, তারপরে হচ্ছে মেগা ভোল্ট, গিগা ভোল্ট, এগুলো অনেক কিছু শুনছি না, এই টার্মগুলোর সাথে ফ্যামিলিয়ার। তাহলে এগুলো কি? ভোল্টেজটা আসলে কি? পরিবাহীর পরমাণুগুলোর ঋণাত্মক কণিকা বা ইলেকট্রনকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন, সে বল বা চাপকে বিদ্যুৎ চালক বল বা ভোল্টেজ বলে। দেখো এইটা হচ্ছে একটা মনে করো তার, এখন এইখানে মনে করো একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? এই ইলেকট্রনকে আমি এইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবো, তাহলে কি আমার এখানে একটা চাপ প্রয়োগ করতে হবে না? এই চাপটা হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াবে? যে পরিবাহীর পরমাণুগুলোর ঋণাত্মক কণিকা, সাধারণত আমাদের তারের ভিতর দিয়ে যা প্রবাহিত হয় সেটা কি ইলেকট্রন কিন্তু প্রবাহিত হয়। তাহলে কোনো পরিবাহীর পরমাণুর ঋণাত্মক কণিকা বা ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন, সে বল বা চাপকে বিদ্যুৎ চালক বল বা ভোল্টেজ বলে। এখন ভোল্টেজের একক প্রতীক কি? ভোল্টেজের প্রতীক হচ্ছে ভি। এখন আসলে রেজিস্ট্যান্স। দেখো রেজিস্ট্যান্স তাহলে কি? রেজিস্ট্যান্স হলো, এটা একটা পরিবাহী না, এই পরিবাহীর মধ্যে দিয়ে যখন আমার বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে তখন এই কিছু বাধার সম্মুখীন হবে, এই বাধাটাই হচ্ছে রেজিস্ট্যান্স। এখন দেখো সংজ্ঞাটা হচ্ছে এরকম, প্রত্যেক পদার্থেরই সাধারণত একটা নির্দিষ্ট পরিমাণ রেজিস্ট্যান্স থাকে। তো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় পরিবাহী পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে এটা বাধাগ্রস্ত হয়, তো বৈশিষ্ট্য বা ধর্মকে রেজিস্ট্যান্স বা রোধ বলা হয়, ঠিক আছে? রোধ মানে কি? বাধা দেওয়া না, আমি কোনো কিছু রোধ করতে তাহলে কি বাধা প্রদান করতেছি। তাহলে একটা পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময়, যখন এই পরিবাহীর মধ্যে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, তখন এই পদার্থের একটা বৈশিষ্ট্য বা ধর্ম এই কারেন্টকে প্রবাহিত হওয়া থেকে বাধা প্রদান করার চেষ্টা করতেছে। এই যে বৈশিষ্ট্য বা ধর্মটা, এটাই হচ্ছে এই পরিবাহী পদার্থের রেজিস্ট্যান্স বা হচ্ছে রোধ। এখন এটাকে প্রকাশ করা কি দ্বারা? এটাকে প্রকাশ করা হচ্ছে আর দ্বারা, ঠিক আছে? এখন দেখো কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স তো আমরা জানলাম, এবারও আরও দুইটা টার্ম আছে এখানে, সেটা কি কি? সেটা হচ্ছে একটা বিদ্যুৎ বিভব আর হচ্ছে বিভব পার্থক্য। কি কি?
বিদ্যুৎ বিভব আর বিভব পার্থক্য। বিদ্যুৎ বিভব আর বিভব পার্থক্য। তাহলে বিদ্যুৎ বিভবটা কি? বিদ্যুৎ বিভব হচ্ছে চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্যকেই বিদ্যুৎ বিভব বলে। ঠিক আছে, অর্থাৎ কোনো চার্জিত বস্তু যে পরিমাণ কাজ করে সেটার সামর্থ্য হচ্ছে বিদ্যুৎ বিভব। এখন যদি আসলে আমরা বিভব পার্থক্যতে, তাহলে বিভব পার্থক্য কি? দুটি চার্জিত বস্তুর বিভবের মধ্যে যে পার্থক্য তাকে বলা হচ্ছে বিভব পার্থক্য। অর্থাৎ আমার যদি একটা বস্তু এ হয়, মানে একটা চার্জিত বস্তু এ, এটা মনে করে যে হচ্ছে 30 ভোল্টের বিভব মানে ভোল্টেজ, আর একটা বস্তু হচ্ছে এই যে দেখো বি, এইটার ভোল্টেজ মনে করে হচ্ছে 10 ভোল্ট। তাহলে এই যে দুটি চার্জিত বস্তু, ঠিক আছে, এই দুটি চার্জিত বস্তুর মধ্যে যে পার্থক্য, এই দুটি চার্জিত বস্তুর মধ্যে কয় পার্থক্য আছে দেখো তো, 30 বিয়োগ 10 সমান কি 20 না? 20 ভোল্টেজ। তাহলে এই 20 ভোল্টেজটা হচ্ছে এই দুই বস্তুর ভোল্টেজ পার্থক্য বা বিভব পার্থক্য যেটা বলে। এগুলো যদি এখন ক্লিয়ার হয়ে থাকে, এখন আসো আমাদের আবার অতি সংক্ষিপ্তে কোথায়, এই যে এইখানে কুলম ভোল্ট ওহম অ্যাম্পিয়ার কি, এইখানে আমরা তো এটা শেষ করলাম। এই প্রশ্নটা সাধারণত তোমাদের হচ্ছে বড় প্রশ্নের জন্য খুবই কম আসে, সংক্ষিপ্তের জন্য আসতে পারে, আবার ভেঙে ভেঙে অতি সংক্ষিপ্তের জন্য আসতে পারে। ঠিক আছে, তো তাইলে এখন আসো কুলম ভোল্ট ওহম অ্যাম্পিয়ার কি। তাহলে দেখো আসলে এতক্ষণ আমরা জানলাম যে কোনগুলাকে হচ্ছে কিভাবে মানে প্রতীক আকারে, এখন এগুলোর একক সম্পর্কে আমরা জানবো। কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার এ দ্বারা প্রকাশ করা হয়। তারপরে ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট, ভি দ্বারা প্রকাশ করা হয়। এরপর রেজিস্টারের একক হচ্ছে ওহম, এই যে ওহম। ঠিক আছে, তাহলে কি আমরা অ্যাম্পিয়ার ভোল্ট আর ওহম সম্পর্কে জানলাম বা দেখলাম আসলে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন এগুলোর সংজ্ঞাটা যদি আমরা দেখি, দেখো ফার্স্টে আসি হচ্ছে কারেন্টের ক্ষেত্রে, মানে কারেন্টের একক অ্যাম্পিয়ারের ক্ষেত্রে আসি, অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার কাকে বলে? কোনো পরিবাহী তারের যে কোনো একটা অংশের মধ্য দিয়ে যদি 1 কুলম চার্জ 1 সেকেন্ড ধরে প্রবাহিত হয় তবে উক্ত পরিমাণ চার্জকে 1 অ্যাম্পিয়ার বলা হয়। এখন এটা একটা পরিবাহী আমার, ঠিক আছে, এই পরিবাহীর মধ্য দিয়ে যে কোনো একটা অংশে, মনে করো যে এইটুকু একটা অংশ নিলাম আমি, এইটুকু একটা অংশ নিলাম, তাহলে এই অংশের ভিতর দিয়ে যদি 1 সেকেন্ডে 1 কুলম চার্জ প্রবাহিত হয় তাহলে তাকে বলা হয়েছে 1 অ্যাম্পিয়ার। তাহলে এটার সংজ্ঞা কী দাঁড়াচ্ছে দেখো, এটাকে কী দ্বারা প্রকাশ করা হয়? কারেন্টকে আই দ্বারা না? আচ্ছা, আই সমান সমান হচ্ছে কিউ বাই টি, তাই তো? তাহলে দেখো কিউ মানে কি? কিউ মানে হচ্ছে এখানে চার্জ, চার্জের একক কি? চার্জের একক হচ্ছে কুলম। এখন আসলে তোমাদের হচ্ছে এই কুলমটা, কুলম বা সি। দেখো তাহলে এখন কুলম কাকে বলে? ঠিক আছে, যদি কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে 1 সেকেন্ড ধরে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তবে উক্ত সময়ের জন্য যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় একে কুলম বলে। দেখো এই একটা জিনিস জানা থাকলে তোমরা কিন্তু কারেন্টের সংখ্যা মানে অ্যাম্পিয়ারের সংখ্যাও দিতে পারতেছো, আবার কুলম্বের সংখ্যাও দিতে পারতেছো। কীভাবে? দেখো এখানে আই মানে কারেন্ট কি? কিউ বাই টি, অর্থাৎ একক সময়ে যদি 1 কুলম চার্জ প্রবাহিত হয় তাকে কি বলা হয়? 1 অ্যাম্পিয়ার। আবার যখন এটা আমার বা কিউ সমান সমান কি টি, এখানে ভাগ আছে না, উপরে কি গুণ হয়ে যাচ্ছে, তাহলে আই ইন্টু টি হচ্ছে না? হ্যাঁ, তাহলে কুলম্বের ক্ষেত্রে আবার সংখ্যাটা কি হচ্ছে দেখো, যে যদি কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে 1 সেকেন্ড ধরে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তবে উক্ত সময়ের জন্য যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে 1 কুলম বলে। ঠিক আছে, তাই এটা হচ্ছে দেখো কুলম্বের সংজ্ঞা। এখন আসো তোমাদের পরবর্তী টপিক রেজিস্ট্যান্সের ভোল্টেজের ভোল্ট নিয়ে। ভোল্ট কাকে বলে? 1 ভোল্ট কাকে বলে বা ভোল্ট কাকে বলে একই কথা, যেটাই বলো না কেন। তাহলে ভোল্ট কাকে বলে? ভোল্টটা হচ্ছে দেখো যদি কোনো পরিবাহীর এক স্থান হতে অন্য স্থানে 1 কুলম বৈদ্যুতিক চার্জ স্থানান্তর করতে 1 জুল কাজ সম্পন্ন করা হয়, ওই দুই স্থানের বিভব পার্থক্যকে বলা হয় হচ্ছে 1 ভোল্ট। অর্থাৎ এই একটা পরিবাহীর এই স্থান হতে এই স্থানে, অর্থাৎ এ স্থান হতে বি স্থানে আমি যদি
1 কুলম্ব বৈদ্যুতিক চার্জ, অর্থাৎ 1 কুলম্ব বৈদ্যুতিক চার্জকে স্থানান্তর করে এখানে নিয়ে আসব। এই নিয়ে আসার সময় যদি আমার 1 জুল পরিমাণ কাজ সম্পন্ন হয়, তাহলে এই দুই স্থানের যে বিভব পার্থক্য সেটাকে বলবো আমরা হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে, এখন দেখো কারেন্ট গেল, ভোল্টেজ গেল, রেজিস্ট্যান্স কি বা ওহম কি? রেজিস্ট্যান্সের একক হচ্ছে কি? ওহম। ওহমটা দেখো, ওহম কাকে বলে? যে যদি কোনো পরিবাহীর, এই যে এটা হচ্ছে একটা পরিবাহী, যদি কোনো পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্য, এই এ প্রান্ত আর বি প্রান্ত, এই দুটার বিভব পার্থক্য কত? 1 ভোল্ট যদি হয়, ঠিক আছে, এই বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, তবে উক্ত পরিবাহের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হওয়ার সময় যে বাধার সম্মুখীন হয় তাকে বলা হচ্ছে 1 ওহম। তাহলে ওহমের সংজ্ঞাটা কি দাঁড়ালো? যে যদি কোনো পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হয় এবং উক্ত পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তবে যে বাধার সম্মুখীন হবে সেটাই হচ্ছে 1 ওহম। তাহলে এই ছিল তোমাদের হচ্ছে অ্যাম্পিয়ার, ভোল্ট আর ওহম এই সংক্রান্ত প্রশ্নের উত্তরগুলো। আচ্ছা, বিদ্যুৎ প্রয়োগের তাপীয় ফল না, কিন্তু হবে হচ্ছে বিদ্যুৎ প্রয়োগের ফল। তোমাদের এই পাশে যে কোয়েশ্চেনটা, ওখানে যে আমি লিখে দিয়েছিলাম যে বিদ্যুৎ প্রয়োগের তাপীয় ফল, ওটা আসলে তাপীয় ফল না, ওটা হবে বিদ্যুৎ প্রয়োগের ফল। সেই জন্যই মূলত আবার এটা নতুন করে করা। তো দেখো বিদ্যুৎ প্রয়োগের ফলটা কি? বিদ্যুৎ প্রয়োগের ফলটা হচ্ছে যে আমি যদি কোনো পরিবাহীতে বিদ্যুৎ প্রয়োগ করি, তাহলে সেখানে কী কী ঘটনা ঘটতে পারে। তো বিদ্যুৎ প্রয়োগের ফল হচ্ছে 3টা। কি কি? 1 নম্বর হচ্ছে তাপীয় ফল, 2 নম্বর হচ্ছে চৌম্বকীয় ফল, 3 নম্বরটা হচ্ছে রাসায়নিক ফল। ফল হচ্ছে 3টি: তাপীয় ফল, চৌম্বকীয় ফল, রাসায়নিক ফল। তাপীয় ফল দেখো, আমরা যদি কোনো পরিবাহীতে বিদ্যুৎ প্রয়োগ করি, তাহলে সেখানে তাপীয় ফল উৎপন্ন হয়, অর্থাৎ তাপ উৎপন্ন হয়। দেখো একটা বৈদ্যুতিক বাতি বা বৈদ্যুতিক বাল্ব, সেখানে যদি আমরা বিদ্যুৎ প্রয়োগ করি, তাহলে কি হয়? সেই বাল্বের আশেপাশে কি আমরা একটু তাপ পাই না? মানে যখন বাল্বটা আলো বিকিরণ করে, সেখানে কি আলো বিকিরণের পাশাপাশি কি সেখানে তাপও উৎপন্ন হয় হালকা, ঠিক আছে। তারপরে সেম দেখো, যদি আমরা আমাদের ফ্যানের কথা চিন্তা করি, সিলিং ফ্যান যেটা আছে, সিলিং ফ্যানে যখন আমরা বিদ্যুৎ প্রয়োগ করি, সেটা ঘোরে, তাও কিছুক্ষণ ঘোরার পরে ফ্যানের যে কয়েলটা আছে সেটা কি গরম হয়ে যায় না? আমরা ফ্যানের নিচে যখন হাত দিই তখন কি একটু গরম অনুভব করি না? তাহলে কি বিদ্যুৎ প্রয়োগের তাপীয় ফল, ঠিক আছে। দেখো এখন চৌম্বকীয় ফল। চৌম্বকীয় ফলটা কি? চৌম্বকীয় ফলটা হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে পরিবাহীর চারদিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, অর্থাৎ বৈদ্যুতিক শক্তি চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়। এই তত্ত্ব কাজে লাগে বৈদ্যুতিক ঘণ্টা, জেনারেটর, মোটর ইত্যাদি চালানো হয়। দেখো অর্থাৎ আমি যদি কোনো একটা পরিবাহীর মধ্যে বিদ্যুৎ প্রয়োগ করি, তাহলে তার আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, ঠিক আছে। এটাই হচ্ছে বিদ্যুৎ প্রয়োগের চৌম্বকীয় ফল। এরপরে আসে হচ্ছে আমাদের রাসায়নিক ফলে, ঠিক আছে। রাসায়নিক ফলটা কি? রাসায়নিক ফলটা হচ্ছে যে যদি কোনো যৌগিক পদার্থের দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত করানো হয়, তবে উক্ত দ্রবণটি বিশ্লিষ্ট হয়। এই বিশ্লেষণকে বৈদ্যুতিক বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস বলে। আচ্ছা, বিষয়টা বুঝে দিচ্ছি। দেখো মনে করো যে এটা একটা বিকার, ঠিক আছে। এখানে অম্ল মানে কি? অ্যাসিড না অম্ল মিশ্রিত পানি, মানে কি H2SO4 মনে করো যে এখানে মেশানো আছে, H2SO4, ঠিক আছে। এর ভিতরে আমি হচ্ছে দিলাম H2SO4। এখন আমি যদি এই দ্রবণে বিদ্যুৎ প্রয়োগ করি, ঠিক আছে, আমি যদি দ্রবণে বিদ্যুৎ প্রয়োগ করি, মনে করো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। আমি যদি এখানে বিদ্যুৎ প্রয়োগ করি, তাহলে কি হবে? তাহলে এই দ্রবণটা বিশ্লিষ্ট হয়ে যাবে। বিশ্লিষ্ট হওয়া মানে কি? ভেঙে যাবে। কিভাবে ভেঙে যাবে? দেখো এখানে H2SO4 না, এখানে কি কি আয়ন উৎপন্ন হবে ভেঙে? একটা হচ্ছে হাইড্রোজেন প্লাস, আর একটা হচ্ছে SO4 2-, ঠিক আছে। অর্থাৎ দ্রবণটা দেখো ভেঙে গিয়ে আমি একটা পজিটিভ আয়ন পাবো আর একটা হচ্ছে নেগেটিভ আয়ন পাবো। এটাই হচ্ছে বিদ্যুৎ প্রয়োগের রাসায়নিক ফল, ঠিক আছে। তো এই ছিল তোমাদের বিদ্যুৎ প্রয়োগের 3টা ফল। এরপরে পরের টপিকগুলো তোমরা দেখে নাও। এখন আসো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন 2টা আছে, অ্যাটমের গঠন প্রণালী এবং তামা ও অ্যালুমিনিয়ামের গঠন প্রণালী। এই 2টা একদম সেম টু সেম। বেসিক কনসেপ্টটা হচ্ছে এই সেমই থাকবে। দেখো প্রথমে অ্যাটমের গঠন প্রণালী। অ্যাটম কি? অ্যাটম আমরা জানি না যে
মৌলিক পদার্থের এমন একটা ক্ষুদ্রতম অংশ যা খালি চোখে দেখা যায় না এবং যার স্বাধীন বা বাস্তব কোনো অবস্থান নেই, সেটা হচ্ছে কি অ্যাটম বা পরমাণু। তাহলে দেখো এখন এই অ্যাটম কি, আমরা বিভিন্ন ধরনের যে ইয়েগুলো করছি, ইলেকট্রন বিন্যাসগুলো করছি এসএসসিতে, কি উদাহরণস্বরূপ ধরে নাও আমি হাইড্রোজেন পরমাণুটাকে নিব, এই যে হাইড্রোজেন পরমাণু, এই হাইড্রোজেন পরমাণুর বাইরে কি মানে শক্তি স্তরে কি একটা কক্ষপথে একটা ইলেকট্রন থাকে না, গেল। তাহলে দেখো এইখানে যে হাইড্রোজেন পরমাণুটা, এই পরমাণুর কেন্দ্রে কি থাকে, প্রোটন আর নিউট্রন। আচ্ছা, এখন এই হাইড্রোজেন অ্যাটমের দিকে যদি তাকায়, তাহলে এখানে কি আমি দুইটা অংশ দেখতে পাচ্ছি। কি একটা হচ্ছে এর ভিতরের অংশ, ঠিক আছে, আর এর বাইরের অংশ। অর্থাৎ একটা অ্যাটমের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি যে নিউক্লিয়াস, আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত। এই যে ভিতরের অংশটাকে বা মাঝের অংশটাকে, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের সদস্য হচ্ছে দুইজন, একটা কি প্রোটন আর নিউট্রন। আর এই নিউক্লিয়াস বহির্ভূত অংশ কি, সেটা হচ্ছে এই যে ইলেকট্রন। মানে এই নিউক্লিয়াস বহির্ভূত অংশ কি, এই যে কক্ষপথগুলো আছে যেগুলোর উপর দিয়ে আর কি ইলেকট্রন আর কি ঘোরে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, এগুলো হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অংশ। তাহলে অ্যাটমের দুইটা অংশ, একটা কি নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়াস বহির্ভূত অংশ। এখন দেখো নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস এটা অ্যাটমের কেন্দ্রের একটা অংশ যা দুটি ক্ষুদ্রতম কণিকা দ্বারা গঠিত। এটা বলছি অলরেডি, কী কণিকা, সেটা হচ্ছে প্রোটন আর নিউট্রন। এখন নিউক্লিয়াস বহির্ভূত অংশের ভিতরে আসার পূর্বে আরেকটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে যে এই নিউক্লিয়াসে শুধু প্রোটন আর নিউট্রনই আছে, এটা কিন্তু সঠিক নয়। এখানে কিন্তু আরও অনেক ধরনের মানে কণিকাও রয়েছে। কীরকম, যেমন দেখো এখানে হচ্ছে পজিট্রন আছে, মেসন আছে, নিউট্রিনো আছে। কি আছে, পজিট্রন, নিউট্রিনো, মেসন, এগুলো তো কোনোদিন শুনিনি। আসলে এগুলো হচ্ছে পরমাণুর অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা কি, পরমাণুর সাধারণত কণিকাগুলো দুই ধরনের হয়, একটা স্থায়ী কণিকা, একটা অস্থায়ী কণিকা। স্থায়ী কণিকা কি প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, স্থায়ী কণিকা। দেখো এগুলো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এই তিনটা কণিকা সবসময় আমরা পাবো, কিন্তু এই কণিকাগুলো আমরা সবসময় পাবো না। শুধু এই তিনটা না, আরও কণিকা রয়েছে, বেসন আছে মেবি। তো দেখো এই পজিট্রন, নিউট্রিনো, মেসন, এই তিনটা কণিকা বা এই ধরনের অস্থায়ী কণিকাগুলো সাধারণত খুব অল্প সময়ের জন্য, সাধারণত কয়েক ন্যানো বা মিলি সেকেন্ডের জন্য এদের অস্তিত্ব থাকে এবং এরা আবার পুনরায় অদৃশ্য হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই তিনটি কণিকাও কিন্তু এই নিউক্লিয়াসের ভিতরে থাকে, কিন্তু এরা কিন্তু স্থায়ী না, এটা হচ্ছে অস্থায়ী সদস্য হিসেবে থাকে। তাহলে এখন দেখো অ্যাটমের গঠন প্রণালীতে এই যে নিউক্লিয়াসটা এটা কি পজিটিভ চার্জ বিশিষ্ট, আর এই বাইরের যে কক্ষপথগুলা মানে বাইরের যে অংশটা, এটা কি নেগেটিভ চার্জ বিশিষ্ট। কেন নেগেটিভ চার্জ বিশিষ্ট, কারণ এখানে ইলেকট্রন থাকে আর ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসের ভিতরে। এখন এই যে প্রোটনের চার্জ কি, প্রোটন হচ্ছে কি প্লাস, আর নিউট্রনের কোনো চার্জ নেই, নিউট্রনের চার্জ হচ্ছে 0, তাই না, এটা তো আমরা জানি। তাহলে নিউক্লিয়াসের চার্জ কি প্লাস, আর নিউক্লিয়াস বহির্ভূত অংশের চার্জ হচ্ছে মাইনাস। এখন দেখো যে কোনো একটা পরমাণুর এই যে কক্ষপথগুলো, ঠিক আছে, এই কক্ষপথগুলোতে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকবে, এটা নিয়ে আমরা একটা সূত্র বলছি। সেই সূত্র কি 2n²। এখন এই যে একটা মনে করি আমি একটা পরমাণু যদি অঙ্কন করি, অনেকগুলো কক্ষপথ আঁকাই, আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এগুলো পড়ছি না। তাহলে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা কোনগুলোকে বলা হয়, কক্ষপথগুলো। কি কক্ষপথ, দেখো এটা হচ্ছে কে শেল, এল শেল, এম শেল, এন শেল। প্রত্যেকটার মান কি, এটার মান 1, এটার মান 2, এটার মান 3, এটার মান 4 না। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় সাধারণত হচ্ছে ছোট হাতের এন দ্বারা, এই যে এন দ্বারা প্রকাশ করা হয়, তাই না। তাহলে কোনো একটা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে এইটা নির্ভর করে হচ্ছে এই সূত্রটার উপরে, 2n² উপরে, ঠিক আছে। তাহলে এই সূত্র অনুযায়ী প্রথম শক্তি স্তরে কয়টা থাকতেছে, 2n²। এখানে n এর মান 1 না, প্রথম শক্তি স্তর, তাহলে 2 × 1 উপরে স্কোয়ার কি 2টি। আচ্ছা গেল। তাহলে দেখো দ্বিতীয় শক্তি স্তরে
ইলেকট্রন সংখ্যা কয়টা থাকতেছে 2n স্কোয়ার 2 ইন্টু 2 এর উপরে স্কোয়ার 8টি, তাই না? তাহলে তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতেছে 18টি, তাই না? তাহলে চতুর্থ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতেছে 32টি। ঠিক আছে, এরকম করে যদি আরও থাকে তোমরা আরও বের করতে পারবে এই সূত্রে। এটা কি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে এটা। এখন এটা গেল। এখন যদি আমরা এই পরমাণু বা অ্যাটমের কিছু অতিরিক্ত তথ্যের দিকে আসি, তাহলে এই অ্যাটমের কিছু এক্সট্রা আমরা তথ্যগুলো দেখি। সেটা কি অ্যাটমের তুলনায় নিউক্লিয়াসের আকার অত্যন্ত ক্ষুদ্র। ঠিক আছে, অর্থাৎ দেখো এই যে পরমাণু, এই পুরোটা একটা পরমাণু না, এই পরমাণুর আকারের তুলনায় এর যে নিউক্লিয়াসটা এটার আকার অত্যন্ত ক্ষুদ্র, মানে ছোট। তারপরে কি বলছে যে অ্যাটমের ব্যাস 10⁻⁻10 মিটার এবং নিউক্লিয়াসের ব্যাস 10⁻⁻15 মিটার। অর্থাৎ এই অ্যাটমের ব্যাস মানে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা এটা কত 10⁻10⁻10 মিটার। আর নিউক্লিয়াসের ব্যাস কি, নিউক্লিয়াস মানে যে এইটুকু না, এইটুকুর ব্যাস হচ্ছে 10⁻⁻15 মিটার। ঠিক আছে, তাহলে এখন দেখো প্রোটনের ভর আর নিউটনের ভরের মান হচ্ছে সমান। আমরা প্রোটনের ভর কত জানি, প্রোটনের ভর কত, প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি। এটা আমরা প্রোটনের ভর জানি না। আর নিউটনের ভর কত, নিউটনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। এটা আমরা জানি না। হ্যাঁ, প্রোটনের ভর আর নিউটনের ভর। ইলেকট্রনের ভর কত সেটাও লিখে দিই। ইলেকট্রনের ভর হচ্ছে কি 9.11 ইন্টু 10⁻28। এটা হচ্ছে গ্রামে। আর কেজিতে হলে কত হবে, কেজিতে হলে হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। ঠিক আছে, অর্থাৎ দেখো একটা প্রোটন আর নিউটনের ভর অনেকটাই কাছাকাছি না? হ্যাঁ, সেই জন্য প্রোটন আর নিউটনের ভরটাকে ধরা হচ্ছে সমান। আর দেখো ইলেকট্রনের ভরটা এই প্রোটন আর নিউটনের ভরের তুলনায় অনেকটা ছোট না, সেই জন্য ইলেকট্রনের ভরটাকে নগণ্য হিসেবে ধরা হয়। অর্থাৎ একটা পরমাণুর সমস্ত ভর তাহলে কোথায় কেন্দ্রীভূত থাকতেছে, তার নিউক্লিয়াসে কেন্দ্রীভূত হয়ে থাকতেছে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা যদি পরের ইনফরমেশন আসি যে ইলেকট্রনের তুলনায় প্রোটন বা নিউট্রন 1840 গুণ ভারী। অর্থাৎ একটা প্রোটন বা নিউট্রনের 1840 ভাগের 1 ভাগ হচ্ছে নিউটনের ইলেকট্রনের ভর। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি এই ভরটাকে 1840 দ্বারা ভাগ দাও তাহলে তুমি এই ভর পাবা। অর্থাৎ দেখো একটা ইলেকট্রনের ভর একটা প্রোটন বা নিউট্রনের ভরে 1840 ভাগের 1 ভাগ হবে। অর্থাৎ একটা প্রোটন বা নিউট্রনের ভর, ঠিক আছে, ইলেকট্রনের থেকে 1480 গুণ 1840 গুণ ভারী। প্রোটনের বা ইলেকট্রনের প্রোটন বা নিউট্রনের ভর ইলেকট্রনের ভর তুলনা ইলেকট্রনের ভরে 1480 গুণ হচ্ছে ভারী। এখন আমরা যদি আমাদের পরবর্তী ইনফরমেশনে আসি, সেটা হচ্ছে কি যে পারমাণবিক ওজন। অর্থাৎ একটা পরমাণুর যে ওজনটা সেটাই হচ্ছে তার পারমাণবিক ওজন। এইটা সাধারণত পরমাণু যেহেতু ইলেকট্রনের ভরটা অনেক ছোট বা অতি নগণ্য, সেই জন্য এই ইলেকট্রনের ভরটাকে কনসিডার করা হয় না। তাহলে কোন দুইটা ভরকে কনসিডার করা হচ্ছে, প্রোটন আর নিউট্রনকে। তাহলে পারমাণবিক ভর পারমাণবিক ভর সমান হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো যে পারমাণবিক সংখ্যা একটা অ্যাটমের প্রোটন বা ইলেকট্রন সংখ্যা। একটা পরমাণুতে শুরুতেই বলছিলাম না, বা এটা আমরা জানি এসএসসিতে আমরা করে আসি যে একটা প্রোটনে মানে একটা পরমাণুতে যে পরিমাণ প্রোটন থাকবে ঠিক সেম পরিমাণ ইলেকট্রনটাও থাকবে। অর্থাৎ যদি কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা হয় 11 তাহলে তার ইলেকট্রন সংখ্যাও হবে হচ্ছে 11। যদি কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা যদি হয় হচ্ছে 10 তার ইলেকট্রন সংখ্যাও হবে কত 10। ঠিক আছে, অর্থাৎ প্রোটনের ইলেকট্রন সংখ্যাটা সমান সমান থাকে। তারপরে আরও অনেকগুলো ইনফরমেশন আছে, তোমরা এটা দেখে নিও। এই যে আমি যেগুলো বললাম এতক্ষণে এগুলোই আছে তোমাদের বই দেওয়া। এখন দেখো যে আমাদের
পরবর্তী যেটা যে তামা ও অ্যালুমিনিয়ামের গঠন প্রণালী, এটা যদি আমরা দেখি, দেখো তামা ও অ্যালুমিনিয়ামের গঠন প্রণালী, তাহলে সাধারণত আমরা আমাদের বৈদ্যুতিক তার হিসেবে এই তামার অ্যালুমিনিয়ামটাকে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তো দেখো তামার যদি আমরা আসি যে তামার গঠন প্রণালী, এটা যদি আসি তাহলে দেখো আমরা কি জানি যে তামার পারমাণবিক ওজন কত? 64। আর তামার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কি কত? 29টি। ঠিক আছে, তারপরে তাহলে দেখো তামার নিউট্রন সংখ্যা কত? আমরা কি জানি যে ওজনটা কার কার যোগফল, কার কার ভরের যোগফল, একটা হচ্ছে কি প্রোটন আর নিউট্রনের যোগফল। তাহলে আমার এখানে কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আমরা জানি, ওজন দেওয়া আছে, তাহলে আমরা কি এখান থেকে বিয়োগ করে নিউট্রন সংখ্যাটা বের করতে পারবো না? 64 বিয়োগ 29, তাহলে কয়টা হচ্ছে দেখো? 35টা না? 35। ঠিক আছে, তাহলে এখন দেখো যে তামার যদি আমি গঠন প্রণালীটা চিত্র আকারে অঙ্কন করি, ঠিক আছে, একটু ব্যাখ্যা হইলো, সমস্যা নাই। তাহলে দেখো যদি আমি এই চিত্রটা অঙ্কন করি, এখানে ভিতরে কি থাকে? প্রোটন আর নিউট্রন, 29টা প্রোটন আর 35টা নিউট্রন, তাই তো? তাহলে এটার প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতেছে? অতএব প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা হবে, সূত্র কি? 2n²। যেহেতু প্রথম কক্ষপথ, তাহলে কি n এর মান কত? 1 সমান সমান হচ্ছে 2টি। তাহলে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে, 1 আর হচ্ছে 2। তারপরে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা হবে সেম 2n² সূত্র। দ্বিতীয় শক্তি স্তর যেহেতু, তাহলে কি n এর মান কত? 2। তাহলে দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 8টা ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এখন দেখো কোন পাশে করি? এই পাশে করি। তো তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতেছে? আবার ওই 2n² সূত্র, তৃতীয় কক্ষপথ, তাহলে n এর মান কত? 3। কয়টা থাকবে? 18টি। তাহলে আমরা 18টি ইলেকট্রন দিয়ে দিই। ঠিক আছে, 18টি ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে চতুর্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? চতুর্থ
ইলেকট্রনের সংখ্যা আবার কি 2n²। এখানে আমি শক্তি স্তর লিখছি, এগুলো হবে হচ্ছে কক্ষপথ। ঠিক আছে, কক্ষপথ আর একই, যেটা তোমরা দাও কোনো সমস্যা নেই। বইয়ে তোমাদের কক্ষপথ দেওয়া আছে তো। তাহলে এখানে কিন্তু আর 2n² হবে না, কারণ আমার কিন্তু চতুর্থ কক্ষপথে আর অতগুলো ইলেকট্রন থাকবে না। তাহলে এটা আমরা কত কি লিখবো, মোট ইলেকট্রন কত আমাদের 29টা না, তাহলে 29 থেকে শুরুর যতগুলো ইলেকট্রন আমরা অলরেডি দিয়ে ফেলি সেগুলো আমরা বাদ দিব। কয়টি দিছি, 18 + 8 প্লাস হচ্ছে 2, তাহলে কয়টি ইলেকট্রন থাকবে, একটি। তাহলে চতুর্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে, একটি। এইটুকুই। এইটুকু যদি তোমরা বর্ণনা করো, এটাতেই তোমাদের বড় প্রশ্নে 8 মার্কটা পেয়ে যাবে। ঠিক একইভাবে তোমাদের অ্যালুমিনিয়ামের গঠন প্রণালীটাও সেম। এটা আমি আর করালাম না, যেহেতু একদম সেম টু সেম আর তোমাদের বইয়েও দেওয়া আছে, তাই এটা পারলে তোমরা নিজেরা করে দেখাবা। আমি তামারটা করলাম কেন, কারণ তামারটা একটু বড় আর কি, সেই জন্যে। মোটামুটি এই অধ্যায়ে সব কিছুগুলো আমরা কভার করার চেষ্টা করছি, আর কোনো টপিক বাদ নাই। এরপরও যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে কোনো টপিক নিয়ে, বা কোনো টপিক যদি না বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমরা হচ্ছে চাইলে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চাইলে তুমি আমাদের কোর্সটাতেও ভর্তি হয়ে যেতে পারো, সেখানে লাইফ টু লাইফ আমি সাপোর্ট দিব তোমাদেরকে, কোনো সমস্যা নেই, সরাসরি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা। আমরা পরের ক্লাস বেসিক ইলেকট্রিসিটি দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।